সো আপনি ডিসিশন নিলেন আপনি রাজনীতিতে যুক্ত হবেন। ওয়াজ ইট এ ভেরি টাফ ডিসিশন? ও সার্টেনলি, বাংলাদেশে ফেরাটা তো একটা টাফ ডিসিশন। আমি ইংল্যান্ডে ধরেন 18 বছর প্লাস ছিলাম, ওখানে 11.5 বছর তো আমি প্র্যাকটিসই করেছি। তো ওখানে আমার চলবার মতো তো একটা ভালো আয়োজন ছিল। আমি ওখানকার কোর্ট অ্যাডভোকেট ছিলাম, আমি ওখানে সিকিউরিটি গার্ডেরও চাকরি করেছি, ব্যারিস্টার হিসাবে কোর্টে প্র্যাকটিস করেছি। সো আই হ্যাড লিভড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য লোয়ার ক্লাস অ্যান্ড দ্য আপার ক্লাস। রাইট। সো সেখান থেকে দেশে ফিরে আসাটা একদমই চারটিখানি কোনো সহজ কথা না। ঢাকাতে আমার পড়াশোনা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে থেকে আমি ম্যাট্রিক করেছি, তারপর ঢাকা কলেজে পড়েছি, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে আইনের ছাত্র ছিলাম। সেখানে 2 বছর পরে তারপরে আমি ইংল্যান্ডে চলে যাই। জি। তো লন্ডনে যাওয়ার পরে আপনার পলিটিক্সের ব্যাপারটা একটা নতুন শিফট করে আমাদের মধ্যে আর কি, যে আপনি লন্ডনের রাস্তায় ঘুরছেন, কোনো গাড়ির শব্দ নাই, কোনো ধুলাবালি নাই, এত প্রশস্ত রাস্তা, হাঁটার রাস্তার থেকেও ফুটপাথটা অনেক বড়। ডাকার সাথে সাথে পুলিশ চলে আসে 8-10 মিনিট 12 মিনিটের ভিতরে। আপনি অসুস্থ হইলে 999-এ ফোন করলে অ্যাম্বুলেন্স চলে যাবে আপনার বাসায়। আপনাকে রাষ্ট্র ভাতা দিবে যদি আপনি বিপদে আপদে থাকেন, চাকরি না থাকে, থাকার জায়গা না থাকে। তো এই বিষয়গুলো আমাদেরকে তখনকার স্টুডেন্ট কমিউনিটিকে প্রচণ্ড আপ্লুত করতো। আমরা যখন ধরেন উইকেন্ডে, ঈদে, রমজানে, ইফতারে বিভিন্ন সময় গেট টুগেদার করতাম, তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, যে এটাকে বদলায় দিতে হবে, এইভাবে চলতে পারে না। তো 13-14 পরের থেকে যখন একটা যে রোটেশন ছিল সরকারের, যে বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, 14তে রোটেশনটা ভেঙে গেল, যেহেতু একতরফা নির্বাচন হয়ে গেল। আমাদের ধারণা ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে। তো এরপর থেকে আমরা একটা টিম সিরিয়াসলি ভেবেছি যে বাংলাদেশের যে রাজনীতি চলছে, এই রাজনীতিটা বদলে দিতে হবে, আদারওয়াইজ এই রাষ্ট্রটাকে ধরে রাখা যাবে না। আমরা যে একটা স্বপ্নের রাষ্ট্র দেখি, যে ব্রিটিশ কলোনিকে আমরা এত গালাগালি করি বাংলাদেশে থাকতে, তো সেখানে কেন মানুষ গেলে আর ফিরতে চায় না? মানে কেন আপনি ইউরোপিয়ানদেরকে প্রচুর রাস্তায় গালাগালি করেন, কিন্তু ইউরোপে গেলে পরে আর ফিরতে মনে চায় না? আমরা আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রচুর বক্তব্য দিয়েছি, কিন্তু ওখানে গেলে পরে মানুষ আসতে চায় না কেন? কি তাকে মোহিত করে? কোন জিনিস তাকে এত আপ্লুত করছে যে সে ওখানে প্রেমে পড়ে যায়? তো তার এই জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে নতুন রাজনীতি করা, রাজনীতিতে সিরিয়াস অ্যাক্টিভ হওয়া, দেশে ফেরা সাথে আমাকে খুব টেনেছে আর কি। যে আমরা চাচ্ছি যে একটা পশ্চিম ইউরোপের ধাঁচের সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। আমি যেহেতু অ্যাক্টিভলি ওখানকার পলিটিক্স ফলো করেছি এত বছর, তো আপনার দেখতাম যে প্রত্যেকটা দল রেগুলারলি ইস্যু বেস প্রস্তাব করছে দেশের মানুষের কাছে, যে ধরেন স্বাস্থ্যসেবা খাতে একটা সংকট চলছে, তিনটা দল একদম নগদে আপনার পেপার প্রেজেন্ট করবে জাতির সামনে, যে আমরা বোধ করছি এটা এইভাবে সমাধান করা দরকার, আমরা বোধ করছি ডেঙ্গুটাকে এইভাবে ডিল করা দরকার, আমরা বোধ করছি এটাকে এইভাবে ডিল করা দরকার। এখন এই তিনটা বিষয় নিয়ে জাতীয় গণমাধ্যমে বিতর্ক হচ্ছে, এক্সপার্টরা ইনভলভ হচ্ছে, কি হবে না হবে, কোনটা রাইট কোনটা রং, এবং এই কালেকটিভ ডিবেটের পরে গিয়ে এটা পার্লামেন্ট একটা জায়গাতে আসে ভেরি ম্যাচিওর ওয়েতে। ভেরি গুড। তো তখন এই বিষয়গুলো, যে আমরা এইরকম একটা পলিটিক্স দেখতে চাই, যে একটা ইস্যু বেস পলিটিক্স। আপনি দেখবেন যে আমাদের এত বিষয় নিয়ে রাজনীতিতে কথা হয়, ডেঙ্গুতে 250 লোক মারা গেছে, আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনি নাই হাউ টু অ্যাড্রেস ইট। ট্রু। আপনি দেখেন যে আমি 93-তে ঢাকায় আসছি, আমি যেভাবে রাস্তার মাঝখানে দৌড়ায় বাসে উঠতাম আর নামতাম, 2024 আমি একইভাবে, যেহেতু আমি মাঝে মধ্যে বাসে উঠি, আমাকে একইভাবে দৌড়ায় উঠতে হয়। তো সেই রাষ্ট্রে যদি আপনি একটা প্যারালাল অপোজিট রিয়ালিটি দেখেন, আপনি ক্যান্টনমেন্টে যান, সেখানে কিন্তু বাসে দৌড়ায় উঠতে হয় না, সেখানে কিন্তু বাসের স্টপেজ আছে, রেড লাইট কিন্তু রাতে 12টার সময় ফলো করছে। আমি বহুদিন সিএনজি ড্রাইভার অথবা গাড়ির ড্রাইভারকে পোক করছি, ভাই চলে যান না, কেউ নাই তো। না ভাই, আমার ধরে যে মাইকটা দিবে পরের রেড লাইটে আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিবে না, আমি পোক করে দেখছি, ওয়ার্ক করে না। আপনি দেখেন গুলশানে ঢাকা চাকা নামে একটা এসি বাস চলে চক্রাকারে, হাতির ঝিলে দেখেন চলছে। তাহলে বাসের গেট বন্ধ করে এসি বাসে টিকিট কেটে এই রাষ্ট্রেই চলছে গণপরিবহন আছে, কিন্তু আপনি আবার বাড্ডার রাস্তায় যান, শাহজাদপুরের রাস্তায় যান, দেখবেন কোনো বাসের স্টপেজ কাজ নাই, কোনো কিছু কাজ করতেছে না। আবার দেখেন ঢাকা এয়ারপোর্ট রোডে দেখেন সুন্দর সুন্দর বাসের স্টপেজ করে দিয়েছে, কিন্তু ওখানে বাস থামে না। তাহলে রাষ্ট্র চেষ্টা করলে পারে, তার এক্সাম্পল যেমন আছে, রাষ্ট্র হাল ছেড়ে দিলে যা হয় তাও আছে। রাষ্ট্র এরকম কেন? আপনি দেখবেন যে বাংলাদেশে 3টা লোকাল বিজনেসে প্রচুর খুনাখুনি হয়,
তার ভিতরে একটা হচ্ছে ময়লার ব্যবসা। স্থানীয় মহল্লাতে দেখবেন রাজনৈতিক দলগুলোর পট পরিবর্তনের সাথে সাথে সারা বাংলাদেশে কয়েক ডজন খুন হয়ে গেছে ময়লার কন্ট্রোল নেবার জন্য। এবং দেখেন এখনো খোলা ভ্যানে করে ময়লা নিচ্ছে, এত ময়লা নেয় দেখবেন ড্রাইভারটা টানতে পারে না, তাকে দেখবেন একটা গামছার মতো আর একটা জিনিস দিয়ে তারপরে পুল করতে হয়। আমি মুরব্বী মানুষ দেখেছি, বয়োবৃদ্ধ মানুষ, সে তার স্ত্রীকে নিয়ে দুজনে মিলে গাড়িটা পুল করছে, ঠেলছে। এটাতে বাংলাদেশ। এবং দেখবেন উল্টা পাল্টা পথে যাচ্ছে, ময়লার ভাগারগুলো দেখবেন মেইন রোডের উপরে, আপনি মালিবাগ মোড়ে যান, মেইন রোডের উপরে ময়লার ভাগার। আপনি ধানমন্ডিতে যান 32 নম্বরে ঢোকার আগে মেইন রোডের উপরে পার্কের কোনায় ময়লার ভাগার তৈরি করে রেখেছে। ময়লার ভাগার তো আমরা দুনিয়াতে কোথাও দেখলাম না, তো তাহলে ময়লা ম্যানেজমেন্ট করছে কিভাবে? আপনি ভোর 4টার সময় ফজরের আগে বের হবেন, দেখবেন মহিলারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ধুলাবালি ঝাড়ু দিচ্ছে। সারা পৃথিবীতে দেখি নাই ধুলাবালি কেউ ঝাড়ু দেয়। পলিউশন এটা কিন্তু একটা বড় কারণ। এই ধুলাটা যাচ্ছে কোথায়? এই ধুলাটা তো আকাশে উঠে যাচ্ছে। এটাই তো আপনার আকাশকে আমাদের পলিউশন লেভেলে আমাদেরকে চ্যাম্পিয়নের দিকে ঠেলে দিচ্ছে। শীতকাল আসছে, সব ইটের ভাটা এখন জ্বলে যাবে, আপনি আর দম নিতে পারবেন না। এটা বোধহয় বন্ধ করেছে এই সরকার বা পরিকল্পনা নিচ্ছে, বন্ধ চাচ্ছে, হচ্ছে না আর কি, হচ্ছে না। তাহলে দেখেন যে ময়লার ম্যানেজমেন্ট কোনো দল বন্ধ করে না, কারণ এখানে কোটি কোটি টাকার ব্যবসা আছে। নেট বিজনেস দেখবেন, ইন্টারনেটের যারা কানেকশন দেয় এটা কিন্তু কোনো কর্পোরেট কোম্পানি নাই, লোকালি দেওয়া হয়। এটাকে ইচ্ছা করে রেখেছে বড় দলগুলো তাদের দলীয় নেতাকর্মীদেরকে পুনর্বাসন করবার জন্য। ডিশের কানেকশন দেখবেন কোনো কর্পোরেশন নাই বাংলাদেশে, কোনো কর্পোরেট সিস্টেম ডেভেলপ করে নাই, লোকাল দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে ব্যবসাটা করায়। তাহলে এইখানে কেন পরিবর্তন হচ্ছে না? যারা পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন, এই দলে ছিলেন, ওই দলে ছিলেন, কোথাও পরিবর্তন হচ্ছে না কেন? আপনি দেখবেন যে লোকাল যত রাস্তাঘাটের কন্ট্রাক্টারই কোনো বড় কোম্পানিকে দেওয়া হয় না। 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকার যে ছোট ছোট রাস্তার কাজ, আমি দেখলাম আমার এই মহল্লাতে আপনার বাড্ডাতে যে 5 কিলোমিটারের রাস্তা 10 জনকে দিয়েছে আধা কিলোমিটার করে করবার জন্য। এবং আপনি রাস্তার প্রতি আধা কিলোমিটারে দেখবেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ইটের রং চেঞ্জ হয়ে গেছে, পিচ সমান হচ্ছে না, স্পিড ব্রেকার উঁচা নিচা হয়ে গেছে, কারণ 5 জন 5 সময় এটা করেছে, নিজের ইচ্ছা মতো করেছে, ইটের কোয়ালিটি ডিফারেন্ট হয়ে গেছে।